যখন কোনো সমীক্ষার বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়, তখন আমরা যে পদ্ধতির সাহায্য নিয়ে থাকি তাদের মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো সার্ভে মেথড। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিক্ষানিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় সার্ভে মেথড বা জরিপ পদ্ধতি। এই সার্ভে মেথড কি, সেই প্রসঙ্গে তোমাদের আজ বলবো। দেখো, সার্ভে পদ্ধতি বা জরিপ পদ্ধতি বলতে কি বোঝো বা সার্ভে রিপোর্ট বলতে কি বোঝো, সেই প্রসঙ্গে যদি বলি তাহলে দেখব সার্ভে পদ্ধতি হলো আপনার গবেষণার সাথে সম্পর্কিত বা আপনার এলাকার সঙ্গে সম্পর্কিত বা কোনো বৃহৎ একটি জায়গাকে কেন্দ্র করে সেই গবেষণার সঙ্গে সাথে সম্পর্কিত লোকেদের প্রশ্ন জিজ্ঞাসা করে একটি গবেষণার জন্য ডেটা সংগ্রহ করার অভ্যাস। সাধারণত গবেষকরাই এমন ব্যক্তিদের জরিপ করেন যাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত বিষয়ে বিশেষ জ্ঞান, অন্তর্দৃষ্টি বা অভিজ্ঞতা রয়েছে। গবেষকরা অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করার জন্য প্রশ্নগুলি একটি আনুষ্ঠানিক তালিকা তৈরি করেন এবং এটি একের পর এক অনলাইন বা মেল বা বিভিন্ন অফলাইন বা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যখন বিষয়টি সংগঠিত হয় তাকেই আমরা সার্ভে মেথড বলে থাকি। এই সার্ভে মেথডের অন্যতম যে উদাহরণটি আমরা পেয়ে থাকি সেটি হলো সেন্সাস রিপোর্ট। সেন্সাস রিপোর্টটা কি? সেন্সাস রিপোর্ট হলো আমাদের জনগণনা যখন হয়, যে রিপোর্টের উপর ভিত্তি করে সেটাকেই আমরা সেন্সাস রিপোর্ট বলে থাকি। সার্ভে পদ্ধতির এটি সবচাইতে সুন্দর একটি উদাহরণ বা এক্সাম্পল। এবার জানব এই সার্ভে পদ্ধতি বা সার্ভে পদ্ধতির বৈজ্ঞানিক ধারা কিভাবে এসেছে। মূলত ফ্রান্সিস গ্যালটন 19 শতকের সময় সমাজবিদ্যায় গবেষণায় এবং পরিসংখ্যানের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি নিয়ে কাজ করেন, যা সার্ভে গবেষণার ভিত্তি স্থাপন করতে সাহায্য করে। আলফ্রেড সার্ভেজ 19 শতকেও তিনিও এই সমাজতাত্ত্বিক গবেষণায় এই সার্ভে পদ্ধতির ব্যবহার করেন এবং জন উইলিয়াম ও হেনরি কেরি আধুনিক সার্ভে পদ্ধতির বিকাশকে অন্যতম অবদান হিসাবে বা সমীক্ষার নকশা ও উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই ছিল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এবার দেখব সার্ভে পদ্ধতি কিভাবে সংগঠিত হয়। প্রথমে প্রত্যেক জিনিসের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। ঠিক সার্ভে পদ্ধতি আয়োজন করার সময় নির্দিষ্ট একটি লক্ষ্য থাকে। যে কোনো নির্দিষ্ট সমস্যা বা বিষয়কে কেন্দ্র করেই কিন্তু সার্ভে মেথডের তথ্য সংগ্রহ করা হয়। এটাই উদ্দেশ্য হিসাবে নির্ধারিত হয়। দ্বিতীয় স্টেপটি যেটা করে, প্রশ্নাবলী প্রস্তুত। যে সমস্যাটি কেন্দ্রীভূত হয়েছে বা যে বিষয়টি কেন্দ্র করে এই সার্ভে করা হচ্ছে, সেই বিষয়টির বিভিন্ন প্রশ্নাবলী যে গবেষক বা যে বৈজ্ঞানিক যারা থাকেন তারা সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে সেই তথ্যের মধ্যে তথ্য সংগ্রহ করে না, বিভিন্ন প্রশ্ন আকারে সাজায় এবং সেগুলি যাদের উপর গবেষণা করবে তাদেরকে মৌখিক অথবা পরোক্ষভাবে বিভিন্ন পদ্ধতির সাহায্যে সংগ্রহ করে। 3 নম্বরে নমুনা নির্বাচন। নির্দিষ্ট জনগণ যাদের উপর সার্ভে করতে চায় সেই সার্ভে নির্দিষ্ট জনগণকে নির্বাচন করা। তথ্য সংগ্রহ, সেই সকল ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। কিভাবে সংগ্রহ করতে পারবে? ফর্ম আকারে বা কোশ্চেনিয়ার, সাক্ষাৎকার
ফোন কল, মেল, যত যাবতীয় আদান প্রদান মাধ্যম রয়েছে সেই আদান প্রদানের মাধ্যমেই এই তথ্যগুলি সংগ্রহ করতে হবে। এবার তথ্য সংগ্রহ করার পরে সংগৃহীত তথ্যের বিশ্লেষণ প্রাপ্ত করেই ফলাফল মূল্যায়ন করতে হয় এবং সবশেষে একটি বিশ্লেষণের ভিত্তিতে রিপোর্ট প্রস্তুত করা হয় যা সার্ভের ফলাফল উপস্থাপন করে। এইভাবেই মূলত সার্ভে পদ্ধতি গঠিত হয় এবং সার্ভে পদ্ধতির সামগ্রিক উদ্দেশ্য বাস্তবায়িত হয়। সার্ভে পদ্ধতির কেন করব, কি সুবিধা, কি গুরুত্ব? প্রথম সুবিধা যেটা রয়েছে বা গুরুত্ব রয়েছে, তথ্য সংগ্রহ সহজাত। সার্ভে পদ্ধতি বড় বড় পরিসরে জনগণের কাছে খুব কম সময়ের মধ্যে অনেক তথ্য সংগ্রহ করা যায় এবং এই তথ্য সংগ্রহ করতেও সুবিধাজনক। দেন দ্বিতীয় যে পয়েন্টটি, ব্যাপক তথ্য প্রদান। এটি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে সক্ষম, যেমন মতামত, অভিজ্ঞতা, আচরণ। বিভিন্ন রকম ব্যক্তির বিভিন্ন মনোভাবকেও সার্ভে পদ্ধতির মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা যায়। বহু ফরম্যাট ব্যবহারযোগ্য সার্ভে, অনলাইন, টেলিফোন, মুখোমুখি সাক্ষাৎকার, বিভিন্ন রকম যে আদান প্রদান মাধ্যম রয়েছে সেগুলি দ্বারা পরিচালিত হতে পারে। সময়, যেটা আগেই আলোচনা করলাম, দ্রুত সময়কে বাঁচাতে যেমন সাহায্য করে এবং স্বল্প সময়ের মধ্যেই তথ্য সংগ্রহ করা যায় এবং ফলাফলও বিশ্লেষণ করা যায়। অন্যান্য মতামত জানার সুযোগ, এটার মাধ্যমে আরেকটি সুবিধা হলো যে আপনি অন্যের মতামত, চাহিদা, অভ্যাস প্রভৃতি জানতে পারবেন। পরিসংখ্যানগত বিশ্লেষণ, বিভিন্ন পরিসংখ্যান আপনি একটি সার্বিক ম্যাপ তৈরি করতে পারবেন কম খরচ। এটি তুলনামূলকভাবে অনেক কম খরচে সংগ্রহ করা হয়। সার্ভে পদ্ধতির সুবিধা থাকলেও বেশ কিছু অসুবিধাও রয়েছে। তার মধ্যে নমুনা পক্ষপাতিত্ব, অর্থাৎ যদি নমুনা নির্বাচনে সঠিকভাবে না করা হয় তাহলে ফলাফল বিপরীত হতে পারে, যা গবেষণার ক্ষেত্রে একবারেই প্রযোজ্য নয়। উত্তরের সঠিকতা, অর্থাৎ যারা আপনার প্রশ্নে উত্তর দেবেন সেই প্রশ্নগুলি সঠিক হওয়া চাই এবং যিনি উত্তর দেবেন তিনিও যেন সঠিক উত্তর দেন, কোনো সত্যকে চাপা না রাখে, যেটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই সমস্যাটা দেখা দেয়। প্রশ্নাবলীর সীমাবদ্ধতা, অনেক সময় প্রশ্নাবলীর ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। বিভিন্ন রকম প্রশ্ন যেটি যাদের উপর সার্ভে করেন তারা সঠিক উত্তর দিতে দ্বিধাগ্রস্ত হতে পারে, বিভ্রান্তিকর ফলাফল আসতে পারে। প্রতিক্রিয়ার হার কম, সার্ভে অংশগ্রহণকারীর মাঝে মাঝেই আগ্রহ থাকলেও সেই প্রশ্নগুলিকে সঠিকভাবে প্রতিক্রিয়া করে না, যার ফলে সমগ্র সার্ভে পদ্ধতির বৈধতা কমে যায়। প্রশ্নাবলীর ব্যাখ্যা, অংশগ্রহণকারী প্রশ্নাবলী বিভিন্নভাবে বুঝতে পারেন যা তথ্যমান প্রভাবিত করতে পারে। লক্ষ্য যোগ্যতার সমস্যা, কিছু নির্দিষ্ট জনগণের সার্ভে পৌঁছানো কঠিন হতে পারে, যেমন সরাসরি যোগাযোগের অসুবিধা। বিভিন্ন মাধ্যমের প্রভাব, হয়তো অনলাইনের মাধ্যমে সবার কাছে অনলাইন পরিষেবা এখনও পৌঁছতে পারেনি, বা ফোনের মাধ্যমে এবং মুখোমুখি সাক্ষাৎকারের ফলে ভিন্নতা আসতে পারে, যা পরিসংখ্যানের ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে বা সার্ভে রিপোর্ট তৈরি করতে সমস্যা দেখা দিতে পারে। দেন সবশেষে একটা কথাই বলতে পারি, সার্ভে পদ্ধতি হলো একটি তথ্য সংগ্রহ পদ্ধতি যেখানে প্রশ্নাবলী বা সাক্ষাৎকারের মাধ্যমে নির্দিষ্ট জনগণের মতামত, আচরণ এবং তথ্য সংগ্রহ করা হয়। এটি গবেষণা, পরিসংখ্যানে ও বিভিন্ন সামাজিক বিষয়ের তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এই ছিল আজকের ক্লাস। যদি এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।